আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। জি আচ্ছা। জি, ক্লিয়ার, আ- কথা ক্লিয়ার। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ জি, জানাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানার জন্য। আহ, আ- আপনারা কেন কোর্সটা নিছেন অবশ্যই সবাই জানেন, আমার বলতে হবে না নতুন করে। আমার কোর্সটা কিসে সেটাও জানেন, আমি তারপরে বলতেছি। আমাদের কোর্সটি হচ্ছে অ্যামাজন হোলসেল। ঠিক আছে, অ্যামাজনে বেশ কিছু মডেল হচ্ছে, তার মধ্যে অ্যামাজন হোলসেল বিজনেস মডেলটি খুবই জনপ্রিয়। আহ, তার কি কি সুবিধা এবং অসুবিধা সমস্ত কিছু আমরা সামনে জানবো ওয়ান বাই ওয়ান। আজকে যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, সেই ক্ষেত্রে আমরা শুধু বেসিক জিনিসগুলো জানবো, আর স্টেপ বাই স্টেপ A to Z আমরা শিখবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে। আচ্ছা, এখন আমরা আসি যে অ্যামাজন হোলসেল বিজনেসটা আমরা কিভাবে শুরু করতে পারি, বা আমাদের কি কি লাগবে, কত টাকা ইনভেস্ট লাগবে, আসলে আমি বিজনেসটা করতে পারবো কিনা, কিভাবে প্রোডাক্ট রিসার্চ করে প্রোডাক্ট সোর্সিংটা কিভাবে কিভাবে একটা অ্যাকাউন্টে লিস্টিং করতে হয়, ম্যানেজমেন্ট করতে হয়। তারপর ওই আমাদের যে প্রোডাক্টগুলো সেল করব আমরা, বা আমাদের যে ইনভেন্টরিগুলো থাকবে তা সেল হওয়ার পর আমরা রিইনভেস্ট ওই প্রোডাক্টটা আবার করব কিনা, বা কিভাবে আমাদের ইনভেস্টমেন্ট বৃদ্ধি করব, আমাদের বিজনেসটাকে গ্রো করব। আহ, এই বিষয়গুলো নিয়ে আজকে সাধারণত আমাদের একটু বেসিক ধারণা নেব আমরা। আচ্ছা, তো শুরুতে আসি আমরা যে আসলে বিজনেসটা কিভাবে করা যায়, বা অ্যামাজন হোলসেল মডেলটা কিভাবে কাজ করে। আপনারা কি শুনতেছেন আমার কথা? জি ভাই, জি জি, শুনতেছি। কথা ক্লিয়ার, জি ভাই। আচ্ছা, হোলসেল মডেলটা কিভাবে কাজ করে আসলে অ্যামাজন হোলসেল, হোলসেল বলতে আমরা পাইকারি বুঝি বাংলাতে, ঠিক আছে? আর অ্যামাজনে কিন্তু আসলে ওই রকম না। অ্যামাজন হোলসেল বলতে পাইকারি অ্যামাজন এইরকমটা না। আসলে হোলসেলটা হচ্ছে কি, যে আপনি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, এখন ব্র্যান্ড কি, ব্র্যান্ড হচ্ছে কি, যেমন ডাব, সিরাবি, ম্যারি রোড, তারপর সানসিল, এইগুলোই হচ্ছে ব্র্যান্ড, আমরা কমন যেগুলো ইউজ করি বা চিনি, মানে সেম এইরকম হাজারো লাখ লাখ কোটি কোটি ব্র্যান্ড আছে। এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা ব্র্যান্ডের থেকে পারমিশন নিয়ে, কিংবা ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে আমরা অন্যভাবে সাপ্লায়ার বলেও চিনি। আমরা সাপ্লায়ার এখানে মেনশন করব না আসলে, ব্র্যান্ড কাউকে সাপ্লায়ার হিসেবে আপনার মেনশন করে না, ওই ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউটর হিসেবে জানবো এবং শিখবো। আচ্ছা, আপনার ব্র্যান্ডের থেকে ব্র্যান্ডের থেকে আমরা কিনবো, আর নয়তো ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে কিনবো আমরা। কখনো কেউ থার্ড পার্টি থেকে, বা কোনো ভাই যদি বলে যে ভাই আমার প্রোডাক্টগুলো নেন, সেল করেন, প্রফিট হবে, হ্যান ত্যান, ওইগুলোতে না। আমরা ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে কিংবা ব্র্যান্ড থেকে কিনবো। ওই প্রোডাক্টগুলো যখন আমাদের কেনা হবে তখন আমরা অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাবো। যারা এফবিএ করবেন, আর যারা এফবিএম করবেন, তারা তো অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাতে হবে না, নিজের প্রেপ সেন্টার থাকলে, কিংবা আপনার নিজের যদি কারো পরিচিত কেউ থাকে সেখান থেকেও শিপমেন্ট করাতে পারবেন। আচ্ছা, এফবিএ এবং এফবিএ এগুলো আমরা পরবর্তীতে শিখবো, একটু শর্টে বলে দিই। এফবিএটা কি, এফবিএটা হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। মানে আপনার প্রোডাক্টগুলো অ্যামাজনে থাকবে, অ্যামাজন আপনার প্রোডাক্ট মানে আপনার অর্ডার রিসিভ করবে, সে প্যাকিং করবে, শিপিং করবে, এটা হচ্ছে এফবিএ। মানে আপনার প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যার হাউসে যদি থাকে তাহলে সেটাকে এফবিএ বলে। আর এফবিএম হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, মানে আপনার প্রোডাক্ট আপনাকেই ফুলফিলমেন্ট করতে হবে। ঠিক আছে, এখানে মার্চেন্ট হচ্ছে আপনি ব্যক্তি, আপনি স্বয়ং, মানে কোম্পানির ওনার হচ্ছে আপনার মার্চেন্ট। আর মার্চেন্ট আইডিটা একটু বলে নিই, যেহেতু মার্চেন্টটা চলে আসে। আপনি যখন অ্যামাজন সেলার সেন্টারে অ্যাকাউন্ট খুলবেন, আপনার একটা মার্চেন্ট আইডি হবে যা কারোর সাথে ম্যাচ হবে না। মানে আপনি ওয়ান, আপনি ইউনিক। যেমন আপনার চেহারাটা কারোর সাথে মিল নেই, আর মার্চেন্ট আইডিটাও শুধু আপনারই থাকবে। কোনো সময় ভুল করেও কোনোদিনও কাউকে শেয়ার করবে না, যদি শেয়ার করেন সে আপনার অ্যাকাউন্টের ক্ষতি করতে পারবে।
এটা একটু বলে দিলাম। আচ্ছা, আপনার হোলসেল মডেলটা কিভাবে কাজ করে এটা আমি একটু সংক্ষিপ্ত বললাম, আবারও বলতেছি। হোলসেলটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করা, যেমন ডাব বা সানসিল্ক, এই রকম যে ব্র্যান্ডগুলো আছে, আরও অনেক ব্র্যান্ড আছে, তাদের থেকে আপনার প্রোডাক্ট কিনে বা তাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে কিনে অ্যামাজনে লিস্ট করতে হবে, তারপর সেল করতে হবে। এটাই হচ্ছে হোলসেল মডেলটা। আচ্ছা, হোলসেল সম্পর্কে আর কেউ কারো কি জানার আছে? হ্যালো, মানে হোলসেলটা কি এই সম্পর্কে কি কারো প্রশ্ন আছে ভাই? না জি না, ভাই। আই থিঙ্ক লাগবে না। না ওকে। ভাই, এটা না ক্লিয়ার। ভাই। নেই আচ্ছা, নেই। এবার আসি যে অ্যামাজন হোলসেল বিজনেস করতে গেলে কি কি লাগবে। ঠিক আছে, আচ্ছা আরেকটু বলে নিই। আজকে আমাদের যে কোর্সটি মূলত যারা বিজনেস করবেন তাদের জন্য উপযুক্ত, যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন তাদের জন্য উপযুক্ত। কারো যদি আপনার ইনভেস্টমেন্ট কম থাকে, শুরুতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। ঠিক আছে, আমার নিজেরও অনেক ক্লায়েন্ট আছে, আপনারা যদি ভালো করেন আপনাদেরও সুযোগ দেওয়া হবে। সেই ক্ষেত্রে মান্থলি অনায়াসে $300 ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তার যথেষ্ট প্রুফ আমি দেবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, কিছুদিনের ভেতর। যে আসলে 300 তো না, আমার একজন স্টুডেন্ট আছে, সে মান্থলি 1.5 thousand, মানে $1500 প্লাস আর্ন করতেছে, জাস্ট শুধু প্রোডাক্ট সোর্সিং করে। সোর্সিং বলতে সে জাস্ট ব্র্যান্ড সেল করে দেয় অন্যান্য লোকের কাছে। আচ্ছা, ওইগুলো আমরা পরে বিস্তারিত ডিটেলসে জানবো। আচ্ছা, এখন আসি যে অ্যামাজন হোলসেল বিজনেসটা করতে কি কি লাগে। এটা যদি আপনি নিজে বিজনেসটা করেন আপনারও জানা উচিত, আর যিনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন ওনারও জানা উচিত। আচ্ছা, আমি এই দুইটা বিষয় মানে এক কেন মেনশন করতেছি, এখানে অনেকেই আছে যে আপনার বিজনেসটা নিজে করবে, আবার অনেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান, সেজন্য আমি দুইটাই মেনশন করতেছি। আচ্ছা, হোলসেল বিজনেস করতে কি কি লাগে। হোলসেল বিজনেস করতে হলে আপনাকে সবচাইতে জরুরি হচ্ছে যে একটা এলএলসি থাকা লাগবেই, আর হচ্ছে আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট। এলএলসিটা কেন লাগবে? আচ্ছা, এলএলসিটা কি? এলএলসিটা হচ্ছে আপনার লিমিটেড লিয়াবিলিটি কোম্পানি। যে কোনো ফরেনার বা বাংলাদেশি হিসেবে আমরা আমেরিকাতে এলএলসি ফরমেশন করতে পারি। আচ্ছা, আরেকটু বলে নিই এখানে যে এলএলসিটা যে ফরমেশন করব আমরা কোন স্টেটে করব বা কোথায় করলে ভালো হয়। আমরা মূলত এলএলসিটা ওই স্টেটেই করব যেখানে আমাদের টাকা সেভ হবে। টাকা সেভ হতে হবে বলতে আমেরিকান মার্কেট প্লেসে সেভ করতে গেলে আমাদের ট্যাক্স দিতে হয়। আমরা মূলত ওই স্টেটগুলো চয়েস করব যে স্টেটগুলোতে আমাদের ট্যাক্স দেওয়া লাগবে না। এখানে ট্যাক্স আমাদের অনেকগুলো টাকা সেভ করবে। এক একটা স্টেটে আপনার 5% থেকে প্রায় 15% পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগে ইয়ারলি। সেগুলো বছর শেষে আপনার ফাইলিং করা লাগে। আচ্ছা, ওইগুলো আমরা পরবর্তীতে শিখবো ইনশাল্লাহ। আমরা মূলত ওই স্টেটগুলোই বেছে নিব যে স্টেটগুলোতে ট্যাক্স ফ্রি স্টেট, যেখানে ট্যাক্স দেওয়া লাগে না বিজনেস করতে গেলে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেক্সাস, ওয়েমিং, ফ্লোরিডা, মিসৌরি। আমরা সাধারণত এশিয়ান পিপলরা এই স্টেটগুলোই চয়েস করি কারণ এখানে ট্যাক্স দেওয়া লাগে না, আর ইজিলি আপনার অ্যাপ্রুভাল হয়ে যায় এলএলসি গুলো। ঠিক আছে, আর এলএলসির মধ্যে কি কি থাকা বাধ্যতামূলক এটা একটু বলে নেই। আপনার আহ, অবশ্যই একটা রেজিস্টার্ড এজেন্ট থাকতে হবে, মেল ফরওয়ার্ডিং থাকতে হবে। তারপর আপনার যে বিজনেস অ্যাড্রেসটা হবে সেটা অবশ্যই ইউনিক হতে হবে। কোনো সময় শেয়ার বেসিস অ্যাড্রেস নেওয়া যাবে না। আপনি যদি শেয়ার বেসিস অ্যাড্রেস নেন ওই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এমনকি অ্যামাজন অ্যাকাউন্ট লিঙ্কড হয়ে সাসপেন্ড হয়ে যাবে, যাইতে পারে। ওইটা খুব কম, কিন্তু বেশিরভাগই সাসপেন্ড হয়ে যায়। বুঝতে পারছেন? সেক্ষেত্রে কোনো সময় আহ, যে বিজনেস অ্যাড্রেসটা শেয়ার বেসিসে নেবেন না, অবশ্যই ইউনিক অ্যাড্রেস নেবেন। অনেক ভালো ভালো প্রতিষ্ঠান বা অনেক ভালো ভালো ব্যক্তিও আপনার আমি দেখলাম আর কি, যে তারা ইচ্ছে করে শেয়ার বেসিস অ্যাড্রেস দিয়ে দেয় নতুনদের যারা চেনে না বোঝে না। আর শেয়ার বেসিস অ্যাড্রেস কোনটি, ইউনিক অ্যাড্রেস কোনটি, এগুলো আমরা ফিউচারে জানবো ইনশাল্লাহ আমাদের কোর্সের মধ্যে। এলএলসির মধ্যে আর কি কি থাকতে হবে? আপনার ইআইএন, আপনার এমপ্লয়ার, আপনার ইআইএনটা থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার রিসেল সার্টিফিকেটটা থাকতে হবে। রিসেল সার্টিফিকেটটা কিসের জন্য? আপনার ট্যাক্স এক্সিমশন করার জন্য।
মানে রিসেল সার্টিফিকেটটা আপনার যে ট্যাক্স গুলো দেওয়া লাগে ওই ট্যাক্স গুলোকে বাঁচায় রিসেল সার্টিফিকেট। আর সেলার পারমিট তো অবশ্যই থাকবে, কারণ আচ্ছা, ও আরেকটা বিষয়, সেলার পারমিট আর রিসেল সার্টিফিকেট দুইটা একই জিনিস, অনেকে আমরা মনে করি যে ভিন্ন, আসলে তা না। রিসেল সার্টিফিকেট বা সেলার পারমিট যেভাবেই চিনি আমরা, সেটা আসলে ওই স্টেটে আপনাকে বিক্রি করার অনুমতি দেয়। ওই স্টেটে আপনি ওই স্টেটে ট্যাক্স ফ্রি সেল করতে পারবেন। আর আপনার যদি এলএলসি থাকে আপনি সবগুলো স্টেটে বিক্রি করতে পারবেন, কিন্তু বা কিনতে পারবেন, প্রোডাক্ট বিক্রি তো সব স্টেটেই করতে পারবেন, কিন্তু কেনার ক্ষেত্রে আপনার যে স্টেটে আপনার রিসেল সার্টিফিকেটটা বা সেলার পারমিটটা আছে ওই স্টেটে আপনি ট্যাক্স ফ্রি কিনতে পারবেন। ট্যাক্স ফ্রি কিরকম? ধরেন আপনার এলএলসিটা হচ্ছে মিসৌরিতে বা টেক্সাসে, আপনার ডিস্ট্রিবিউটর হচ্ছে বা ব্র্যান্ড আপনার ধরেন ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কে। ওই ক্ষেত্রে তারা আপনাকে প্রাইমারি সাজেস্ট করবে আপনার বিজনেস অ্যাড্রেসে প্রোডাক্ট নেওয়ার জন্য। মানে আপনার ওই বিজনেস স্টেটে, যে স্টেটে আছে ওই স্টেটে যদি আপনি নেন, আপনি ট্যাক্স ফ্রি কিনতে পারবেন তাদের থেকে, তাদের ওয়েবসাইট থেকে বা মেল করে। আর যদি আপনি অন্য স্টেটে শিপিং করতে যান, ওই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিয়ে কিনতে হবে, তাদের ইমিডিয়েটলি ট্যাক্স দিয়ে কিনতে হবে, কারণ আপনার ওই স্টেটের সেলার পারমিট নাই, যার কারণে আপনি ওই স্টেটে ট্যাক্স ফ্রি পাবেন না। ঠিক আছে? আর এলএলসির সাথে আপনার আরো বেশ কিছু ভাই আবার বিষয় একটু বলবেন, লাগে। বুঝতে পারি না আবার। জি জি জি, বলেন। বলেন ভাই বলেন কোন বলতেছে যে বিষয়। এই অন্য স্টেটের সাথে যে লেনদেনের বিষয়টা, এটা যদি ভাই আবার একটু ট্যাক্সের বলতেন। বিষয়টা আরেকবার আমিও একটু আ- আচ্ছা আচ্ছা, এইখানে যে বিষয়টা আপনার, এইখানে ট্যাক্সের বিষয়টা আপনার ধরেন আমাদের আপনারই ধরেন ধরেন আপনার এলএলসিটা হচ্ছে টেক্সাসে ফরমেশন করা, ঠিক আছে? আপনার ডিস্ট্রিবিউটর হচ্ছে ফ্লোরিডাতে। এখন ওই ডিস্ট্রিবিউটর আপনাকে প্রোডাক্ট দিবে টেক্সাসে নেওয়ার জন্য বা শিপিং করার জন্য, ইজিলি দিয়ে দিবে, ওই ক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স লাগবে না। বুঝতে পারছেন? আর যদি আপনি অন্য একটা স্টেটে নেন বা আপনার প্রেপ সেন্টার যদি ধরেন উইমিংয়ে হয় বা মিশিগান বা ওয়াশিংটনে হয়, ওই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটর আপনাকে বলবে বা আপনার প্রাইসটা ট্যাক্স সহ ইনক্লুড করে দেবে, কারণ আপনার রিসেল সার্টিফিকেটটা হচ্ছে টেক্সাসের, ওয়াশিংটনের না বা মিশিগানের না। মানে আপনার রিসেল সার্টিফিকেটটা যেই স্টেটের ডিস্ট্রিবিউটর থেকে যদি আপনি প্রোডাক্ট নেন, ওই স্টেটে আপনার প্রোডাক্ট যদি রিসিভ করেন, তাইলে ট্যাক্স ফ্রি আপনাকে প্রোডাক্ট দেবে। আর যদি অন্য স্টেটে আপনি শিপিং করাতে চান, তাহলে আপনার যে ট্যাক্সটা ওইটা একজিমশন হবে না, কারণ আপনার ওই রিসেল সার্টিফিকেটটা অন্য স্টেটে অ্যাকসেপ্ট করবে না, যার কারণে আপনাকে ডিস্ট্রিবিউটর থেকে ওই সময়ই ট্যাক্স সহ প্রোডাক্ট কিনতে হবে। আচ্ছা, আমি আরেকবার ইজিলি সহজ করে বলতেছি। আপনার রিসেল সার্টিফিকেটটা হচ্ছে টেক্সাসে, আপনি যে কোনো সাপ্লায়ার থেকে বা ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট যদি কেনেন, টেক্সাসে শিপিং করাবেন, ওই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স ফ্রি ওরা ডেলিভারি দিয়ে দিবে, আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, কারণ আপনার রিসেল সার্টিফিকেটটা আপনার স্টেটের মানে টেক্সাসে বা ফ্লোরিডা। আর যদি আপনার অন্য একটা স্টেটে আপনি শিপিং করাতে চান, ওই ক্ষেত্রে তারা আপনাকে উইদাউট ট্যাক্সে প্রোডাক্ট দেবে না, কারণ আপনার রিসেল সার্টিফিকেটটা অন্য স্টেটের না, আপনার রিসেল সার্টিফিকেটটা টেক্সাসের বা ফ্লোরিডা। বুঝতে পারছেন? আর ব্র্যান্ডের ক্ষেত্রে যদি নেন, ব্র্যান্ড আপনাকে অল স্টেটে শিপিং করে থাকে, ম্যাক্সিমাম ব্র্যান্ড অল স্টেটে উইদাউট ট্যাক্স শিপিং করে থাকে, অ্যামাজনও দিয়ে দেয়। আর কিছু কিছু ব্র্যান্ড আছে, বড় বড় ব্র্যান্ড, তারা আপনাকে অন্য স্টেটে ট্যাক্স ফ্রি দেয় না, কারণ আপনার ট্যাক্স এক্সিমশনের সার্টিফিকেটটা অন্য স্টেটে নাই। ঠিক আছে? আহ, আহ, কি বিষয়টা কি ক্লিয়ার না? কারো একটু বোঝার ঘাটতি আছে? একটু বলেন, আমি আরেকবার বলে দেবো, আচ্ছা, সমস্যা নেই। মানে আমি তাহলে যতটুকু বুঝতেছি যে ট্যাক্স এক্সেম্পশন যদি আমি করতে চাই তাহলে আমার হচ্ছে আমি যার থেকে যেখান থেকে কিনি না কেন আমার যেখানে হচ্ছে রিসেল সার্টিফিকেট আছে ওই জায়গায় আমাকে রিসিভ করতে হবে, জি তাই জি তো? জি 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 জি, আচ্ছা, এতটুকু আপনি আছে, ঠিক ওই আছে। জায়গায় আচ্ছা ভাই রিসিভ কর। বিষয়, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা ভাই ধরেন আমার ইয়ে আছে, আমার এলএলসিটা ওয়াইমিং এর, ধরেন আমি টেক্সাসের একজন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট নিলাম, তাহলে কি এটার জন্য মানে আমার প্রেপ সেন্টার যদি ওয়াইমিং এ হয়, তাহলে কি আমার ট্যাক্স মানে আমার ট্যাক্স দেওয়া লাগবে না, এরকম কি বিষয়টা?
জি জি জি, আপনার ট্যাক্স দেওয়া লাগবে না যদি আপনি উইমিং এর প্রোডাক্টগুলো রিসিভ করেন। আর যদি অন্য স্টেটে নেন ওই ক্ষেত্রে আপনার ট্যাক্স সহই কিনতে হবে, কারণ তারা আপনাকে ওইভাবে দিবে না। তবে হ্যাঁ, কিছু কিছু ডিস্ট্রিবিউটর এবং কিছু কিছু ব্র্যান্ড আছে দিয়ে দেয়, এত কিছু দেখে না, তবে ম্যাক্সিমামই দেয় না। বুঝতে পারছেন? তাহলে ভাই আমার এলএলসি যেই স্টেটে হবে আমার প্রেপ সেন্টারও ওই স্টেটেই হওয়া লাগবে, তাই তো? ওই স্টেটে হলে ভালো আপনার জন্য, আপনার জন্য খুবই ভালো, কারণ আপনার ট্যাক্সটা দেওয়া লাগতেছে না, ট্যাক্স এক্সিমশন হয়ে যেতেছে। আর আপনার ট্যাক্স সার্টিফিকেটটা মূলত ট্যাক্স এক্সিমশন করার জন্য, মানে ট্যাক্সটা মওকুফ করার জন্য। আচ্ছা ভাই, বুঝতে পারছি ভাই। আর যদি ব্র্যান্ডের আচ্ছা ভাই, থেকে আমার নেন। একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। আচ্ছা, আমরা যে স্টেটে কোম্পানিটা, যে মানে এলএলসি টা আপনি ওপেন করার কথা বলতেছেন, ওই স্টেট গুলোতে কি অ্যামাজনের সেল সেন্টার আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা স্টেটই অ্যামাজনের ফুলফিলমেন্ট, না সবগুলো স্টেটে অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টার নাই, লিমিটেড আছে। কিছু স্টেটে একটা দুটাও আছে, আবার কিছু কিছু স্টেটে নাই। তবে ওইটা নিয়ে ভাবার কোনো কিছু নাই। আপনি যদি উইমিং, মিশিগান, ভার্জিনিয়া, যে কোনো স্টেটেই হোক, আপনি ওই স্টেটে নিলেন বা আপনার একটা প্রেপ সেন্টারে নিলেন, তারপর হুম, নেয়ার পর আপনার প্রোডাক্টটা যখন লিস্টিং করবেন, হুম। অটোমেটিক অ্যামাজন একটা ফুলফিলমেন্ট সেন্টার আপনাকে দিয়ে দেবে। বুঝতে পারছেন? তখন আপনার প্রেপ সেন্টারে ওই আপনার কি বলে শিপিং টেমপ্লেটটা যদি আপনি ওদের দিয়ে দেন, ওরা ওইখান থেকে ডেলিভারি করে দেবে, বা অ্যামাজনের ইউপিএস আপনার প্রোডাক্ট ওইখান থেকে রিসিভ করে নিয়ে যাবে। বুঝতে পারছেন? হুম, ওইগুলো নিয়ে সমস্যা নেই। আর আর আরেকটা বিষয় ক্লিয়ার করি, অনেকে ভাবে যে আমার স্টেট যদি, মানে এলএলসি ফরমেশন যদি উইমিং এ হয় তাহলে আমার প্রোডাক্ট শুধু উইমিং এ সেল হবে, বা টেক্সাসে যদি হয় শুধু টেক্সাসে সেল হবে। না ভাই, এমনটা না। আপনার এলএলসি ফরমেশন যে স্টেটেই হোক, আপনার প্রোডাক্টটা পুরো আমেরিকা জুড়ে সেল হবে, আপনি পুরো আমেরিকা জুড়ে সেল করতে পারবেন। কারণ আপনি যখন অ্যামাজনে লিস্টিং করবেন, আপনি অ্যামাজনের একটা ফুলফিলমেন্ট সেন্টার, ভাই কে এডিট করতেছেন? এডিট করেন না ভাই। জহির ভাই এডিট করতেছেন, এডিট করেন না, হ্যাঁ। আমি অপশনগুলো বন্ধ ভাই করে নেই। সরি, চাপ লেগে গেছে, সরি। আচ্ছা আচ্ছা। মানে অনেকে মনে করে যে আমার যে স্টেটে এলএলসিটা আছে আমার ওই স্টেটেই সেল হবে শুধু, আসলে এমনটা না। আপনি অ্যামাজনে ফুলফিলমেন্ট সেন্টারে পাঠানোর পর তারা আপনার একটা ফুলফিলমেন্ট সেন্টারে পাঠাইছেন, আপনার ইউনিট যদি বেশি হয়, ওই ক্ষেত্রে অ্যামাজন কি করে আরও 10টা ফুলফিলমেন্ট সেন্টারকে আপনার প্রোডাক্টগুলো ডিভাইড করে দেওয়া দেয়, যেন আরও দ্রুত ডেলিভারি দিতে পারে। ওইগুলো আমরা শিখবো ইনশাল্লাহ, সামনে দেখবো। আচ্ছা, ট্যাক্স আচ্ছা এক্সিমশনটা নিয়ে কি ভাই, আর কোনো? একটু। জি জি, বলেন না বলেন। ভাই, আমরা অনেক সময় যে অ্যামাজন থেকে যখন রিসার্চ করি, প্রোডাক্ট রিসার্চ করি ভাই, তখন আমাদেরকে একটা আপনার যে জিপ কোড বা এরিয়া সিলেক্ট করতে হয়, তাই না ভাই? না হ্যালো। না, কেন? কেন ভাই, এরিয়া কেন? মানে ওই যে অ্যামাজনে আমি যখন ওই প্রোডাক্ট রিসার্চ করতে যাই, বা অ্যামাজনে যখন ঢুকে Amazon.com এ আর কি, হুম হুম। তখন দেখা যায় যে ওরা একটা ইয়া চায়, একটা জিপ কোড চায় বা এরিয়া চায়। তো ভাই আমার প্রশ্ন হলো, ওই এরিয়া অনুসারে কি ওরা আমাকে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি দেখা? যেমন ধরেন আমি যদি নিউ ইয়র্কের অ্যাড্রেস দিই, তাহলে নিউ ইয়র্কের প্রেসেন্ট বা নিউ ইয়র্কের ওদের যেই ওয়্যার হাউস আছে সেখানকার প্রোডাক্ট দেখাবে শুধু, নাকি ওভারঅল পুরা ইউএসএ তে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা? না ভাই, আপনি একটু বলেনি, আপনি যে বলেন যে প্রোডাক্ট রিসার্চের সময় একটা জিপ কোড চায় বা স্টেট দেয় না, ওইটা আপনার যদি অ্যামাজন শপিং আপনি অ্যাপস সাইডে ঢুকেন, ওই ক্ষেত্রে জিপ কোডটা এই জন্য চায় যেন আপনার ওইখান থেকে যে প্রোডাক্টগুলো দ্রুত শিপিং হয়, বা আপনার শিপিং অ্যাড্রেসটা একটু নিশ্চিত করার জন্য আপনার ওই জিপ কোডটা চায়। আর ওই ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছে মতো প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন, ওই ক্ষেত্রে আপনার কোনো ধরাবাধা নেই। আর আপনার স্টেট ভেদে আপনার এরিয়া যে জিপ কোডটা ঠিক আছে, ওই ক্ষেত্রে যদি আপনি প্রোডাক্ট সার্চিং দেন, যে প্রোডাক্টগুলো দ্রুত শিপিং হবে ওইগুলো একটু সামনে চলে আসে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, ক্লিয়ার, বুঝতে পারছি ভাই। হ্যাঁ। আচ্ছা, ট্যাক্স এক্সিমশন নিয়ে কি কারো কোনো জানার আছে ভাই? ট্যাক্স এক্সিমশন নিয়ে বা ওই এলএলসি? না, না আমার তো ঠিক নেই। আচ্ছা ভাই, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এইখানে আরেকটা মানে এলএলসি ফরমেশনের সাথে আর কি কি বিষয় প্রয়োজন। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হোলসেল বিজনেস করতে কি কি লাগে, প্রথমে আপনার এলএলসি লাগবে, তার মধ্যে আপনার ইআইএন, রিসেল সার্টিফিকেট মাস্ট। আর এলএলসি ফরমেশন হলো হওয়া মানেই আপনার বিজনেস রেজিস্টার্ড, আপনার ইআইএন এবং কি রিসেল সার্টিফিকেট লাগবেই, তাছাড়া হবে না। আর আরও বিষয় লাগে কি, আপনার অবশ্যই অবশ্যই বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট লাগবে।
আর একটা ক্রেডিট কার্ড থাকতে হবে। বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট কেন? আপনি যেহেতু হোলসেল করবেন, অবশ্যই আপনার আমেরিকান ব্যাংকে একটা অ্যাকাউন্ট লাগবে আর একটা ক্রেডিট কার্ড লাগবে। ক্রেডিট কার্ড কেন লাগে? দুইটা কারণে লাগে। বিশেষ করে অ্যামাজন আপনার থেকে চার্জ করবে এবং কি আপনাকে তারা পে করবে এই কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর বা ব্র্যান্ডের থেকে দ্রুত পারচেজ করার জন্য। আপনি যদি ব্যাংকের মাধ্যমে পারচেজ করেন, ওই ক্ষেত্রে আপনার সময়টা একদিন দুদিন হয়ে যায়। আর যদি আপনি আপনার ক্রেডিট কার্ডের অথরাইজেশন দিয়ে দেন, তারা এমন ক্ষেত্রে দেখা যায় যে আপনার কাছ থেকে ওরা চার্জ করে নাই, কিন্তু আপনার প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে অলরেডি। ঠিক আছে? মানে দ্রুত অর্ডার করার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বিকল্প নাই, ব্যাংক ট্রান্সফার ডিলে হয়। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে নিই যে বিশ্বস্ত ডিস্ট্রিবিউটর ও ব্র্যান্ডকে ক্রেডিট কার্ডের অথরাইজেশন দেওয়া যায়। বিশেষ করে চাইনাদের ক্ষেত্রে দেওয়া যায় না। ঠিক আছে? বা অন্যান্য আউট অফ ইউএসএ যদি কেউ থাকে বা থার্ড পার্টি সাপ্লায়ারদেরও দেওয়া যায় না। এগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত শিখবো। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তারপর আপনার একটা বিজনেস ইমেল। আর বিজনেস ইমেল শুধু একটা ব্যবহার করবেন না আপনারা, অবশ্যই মিনিমাম 4টা 5টা। আর এই ক্ষেত্রে যেমন সিইও, ইনফো, সেলস এইরকম ডিপার্টমেন্টগুলো থাকবে। আর স্পেশালি আমি একটা বলে নিই, আমি আগে কাউকে বলে নিই, আপনার একটা বিজনেস ইমেল অবশ্যই একটা নেম মেনশন করে। যেমন harry@emory.com, ওইটা দিয়ে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাইতেছে যে হ্যাঁ, ওই বিজনেসের ওই ব্যক্তিটা। এরকম একটা বিজনেস ইমেল অবশ্যই রাখবেন। এই ক্ষেত্রে ব্র্যান্ডকে একটু ভালো রিচ করা যায় আর কি। ঠিক আছে? আর বিজনেস ইমেলটা আচ্ছা ভাই, অবশ্যই বিষয়টা প্রফেশনাল। হলো এরকম, আমাদের যে ওয়েবসাইটটা আমরা করব, ওই ওয়েবসাইট থেকে যদি মেলটা হয় ওয়েবসাইটের নামে, তাহলে বোধহয় মানে আমাদের জন্য ভালো, তাই তো? জি 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 জি, ওই ক্ষেত্রে ব্র্যান্ড আপনাকে দ্রুত রেসপন্স করবে, খুবই দ্রুত, শুধু দ্রুত না, আহ, খুবই দ্রুত। আর বিশেষ করে যদি নামটা মেনশন হয়, ওই sales@emory.com বা আপনার info@emory.com বা harry.emory.com এইরকম যদি হয়, ওই ক্ষেত্রে রেসপন্সটা খুব জি ভালো জি, পাওয়া আচ্ছা, যায়। এটাকে বলে হলো ডোমেইন মেল, বলে ডোমেইন ইমেল জি 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 আমাদের। জি জি, ডোমেন ইমেল। আর অবশ্যই আপনার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। আর এই ক্ষেত্রে আমি আরেকটু তথ্য দিয়ে নিই এক্সট্রা। আপনার যদি কারো ইনভেস্টমেন্ট ভালো থাকে, আপনারা চেষ্টা করবেন যেন ই কমার্স ওয়েবসাইটটা একটু নর্মাল না করে পেমেন্ট গেটওয়ে সহ একটা ওয়েবসাইট নেওয়ার। ওই ক্ষেত্রে হয়তো $100 বেশি লাগবে, কারণ খুব ভালো ভালো ব্র্যান্ড যদি আপনার ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে না থাকে, আপনাকে অ্যাপ্রুভাল দেবে না। ওইটা লিমিটেড, হয়তো 5% ব্র্যান্ড আর কি, মানে যারা খুবই ইউনিক, তারা যদি দেখে যে না, ওই ওয়েবসাইট থেকে ইন্টারন্যাশনালি সেল করে না বা তাদের পেমেন্ট গেটওয়ে নাই, ওই ক্ষেত্রে তারা অ্যাপ্রুভাল দেয় না। তাই ভালো ব্র্যান্ডকে রিচ করতে গেলে অবশ্যই ওয়েবসাইটটা একটু ইউনিক হতে হবে আর পেমেন্ট গেটওয়ে সহ লাগবে। ঠিক আছে? এই তো গেল এলএলসির ক্ষেত্রে। আপনার এলএলসি ফরমেশন, ইআইএন, সেলার পারমিট, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, বিজনেস ইমেল, বিজনেস ই কমার্স ওয়েবসাইট। তারপর মানে হোলসেল করতে গেলে এই এলএলসির পর আরেকটা সবচাইতে জরুরি এবং আমাদের মূল, যেটা অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট। আপনার এলএলসি ফরমেশনের পর আপনার অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে? ও ভাই, আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, যে এলএলসি করতে কি কি লাগে। এলএলসি করতে শুধু বাংলাদেশের পাসপোর্ট ও ব্যাংক স্টেটমেন্ট, যে কোনো ব্যাংক হলেই চলবে, তবে ব্যাংকটা অবশ্যই অনলাইন হতে হবে। আর আপনার স্টেটমেন্টে অবশ্যই ব্যাংকের লোগো থাকতে হবে। কারণ ব্যাংকের যদি লোগো না থাকে, আপনার পেওনিয়ার বা প্রিওপে বা অন্যান্য ব্যাংক আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আপনার উইথড্রোর জন্য বা আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য তারা যেই ব্যাংক স্টেটমেন্টটা চায়, যদি লোগো না থাকে তারা অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে? ওই ক্ষেত্রে আবার আপনার ব্যাংক সার্টিফিকেট দেওয়া লাগে এক্সট্রা। তাই ওই ব্যাংককে আমরা চয়েস করব যে ব্যাংকের লোগো সহ আমাদের একটা স্টেটমেন্ট দেয়। ওই ব্যাংক, বিশেষ করে সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, অগ্রণী, সোনালী, এইগুলো যে কোনো ব্যাংক হলে হয়ে যায় আর কি। আপনার শুধু বাংলাদেশের পাসপোর্ট আর একটা ব্যাংক স্টেটমেন্ট। বাংলাদেশের কোনো ব্যাংকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ডুয়েল কারেন্সির প্রয়োজন নেই। আপনার এলএলসিটা যদি যার কাছ থেকে ফরমেশন করবেন, তার কাছ থেকে একটা সম্পূর্ণ প্যাকেজ নিয়ে নেবেন। তারা আপনাকে
আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড সবকিছু প্রোভাইড করবে। ওই ক্রেডিট কার্ড দিয়ে আপনি সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খুলতে পারবেন ইজিলি। আচ্ছা, এখন গেল অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনার অবশ্যই হোলসেল করতে গেলে অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট লাগবে। এবার একটু খরচের ব্যাপারে আসি, যে আমি যে এলএলসি ফরমেশন করব আমার কত টাকা লাগবে। এই ফরমেশনটা ডিপেন্ড করে, মানে কস্টটা, যে কোন স্টেটে আপনি করতেছেন। বিশেষ করে টেক্সাস, টেক্সাসের কথা যদি বলি, এটার যদি টোটাল প্যাকেজ হয়, এটা আপনার 700 থেকে $950 পর্যন্ত দেখা যায়, আবার অনেকে অনেক জায়গায় বেশিও নেয়। তবে অ্যাভারেজে আপনার 700 থেকে আপনার 800 পর্যন্ত হয়। আর ফ্লোরিডার ক্ষেত্রে যদি বলি, ফ্লোরিডা আপনার 600 থেকে 750, 700 এরকম নেয়। উইমিংও আপনার 550 থেকে 650, 700 এরকম। আর মিসৌরি 500 থেকে আপনার 600 পর্যন্ত নেয় আর কি। আর আমরা এলএলসিটা ওই স্টেটেই করব যে স্টেটে ট্যাক্স ফ্রি। আচ্ছা, এটা জানলাম যে এলএলসির জন্য কত খরচ হয়, ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ওয়েবসাইট, সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট সহ। এবার আসি যে আসলে ভাই আমি সরি, যদি যে বিজনেস করবেন আর কি, অনেকেই কনফিউশনে থাকেন বা অনেকেই বিভিন্ন লোভনীয় ভিডিও দেখেন যে $500, $200, $1000 হোলসেল বিজনেস করা যায়। ভাই প্রকৃতপক্ষে 500, 1000, $2000 হোলসেল বিজনেস করা যায় না। কেন করা যায় না? আপনার এলএলসি ফরমেশন করলেন, আপনার ওইখানে ধরেন ফ্লোরিডাতে আপনি করবেন, $600 লেগে গেল। এইখানে আরো কিছু কস্টিং থাকে। কিরকম? আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টটা করবে আমেরিকার, ওই ক্ষেত্রে আপনার $29, ধরেন $30 কেটে নেবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা খোলার 2-3 দিন পর কেটে নেবে। আর সেলার অ্যাকাউন্ট যখন খুলবেন, তখন আপনার আরো $40 কেটে নেবে। সেলার অ্যাকাউন্ট খোলার দিনই, ওই দিনই, পরে নেয় না, আগে পরে নিত, এখন ওই দিনে নিয়ে নেয়, এই রিসেন্টলি আর কি। কত গেল? $70। আর $30 আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই রাখতে হবে। কেন? আপনার ব্যাংক অ্যাকাউন্টে সচল রাখার জন্য। এই যে এখানে $100 আপনার লেগে যাইতেছে, তাইলে কত লাগলো? ফ্লোরিডা এলএলসি 600, আর আপনি $100 অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য 700। তার জন্য আপনার প্রোডাক্ট রিসার্চ করতে হবে। তার জন্য কি দরকার? টুলস দরকার। টুলসের ক্ষেত্রে যদি আমি বলি, আপনাকে অবশ্যই একটা ভালো টুলস নিতে হবে, বিশেষ করে Helium 10 বা জাঙ্গল স্কাউট, দুইটা থেকে একটা, বা সেলার স্প্রাইট, ওইটাও ভালো। আমি পার্সোনালি বেশি লাইক করি Helium 10, যা খুবই ভালো রেজাল্ট দেয়। বাকিগুলোও ভালো, সেলার স্প্রাইট, জাঙ্গল স্কাউট, এই তিনটা থেকে যে কোনো একটা। আর আরেকটা হচ্ছে কিপা, এটা প্রত্যেকটা হোলসেলারদেরই দরকার, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা কাজ করবেন তাদেরই। আর তৃতীয়ত হচ্ছে আপনার সেলার স্প্রাইট। সেলার স্প্রাইটটা কেন? আপনার রিভার্স সোর্সিং এর জন্য খুবই বেস্ট। আর আপনাকে একটা শর্টকাট প্রাইস দিয়ে দিবে। ম্যাচ হয় না, 60% ম্যাচ হয়, 70%। আর কিপাটা দরকার প্রোডাক্টটা ডিপলি অ্যানালাইসিস করার জন্য। টুলসগুলো নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আছে, প্রায় 5টা ক্লাস হবে টুলস নিয়ে শুধু। আচ্ছা, আমি কস্টিংটা বললাম যে আপনার টুলসের ক্ষেত্রে, আপনার ধরেন যদি কেউ নিজে পারচেস করেন, ওই ক্ষেত্রে কিপা আপনার $20। তারপর সেলার অ্যাম্প $22, $42। যদি Helium 10 বেসিকটা নেন, ধরেন $70, এখানে প্রায় $110। আমি $100ই ধরে নিলাম। যদি কেউ নিজে পারচেস করেন, শেয়ার বেসিসও নেওয়া যায়। আমি পার্সোনালি রিকোয়েস্ট করব কেউ শেয়ার বেসিসে নেবেন না। কেন নেবেন না? ধরেন আপনি একটা প্রোডাক্ট রিসার্চ করলেন, আপনি দেখতেছেন, ঠিক আছে, ওই অ্যাকাউন্টটা আরো 2-3 জনে ইউজ করলো। ওই ক্ষেত্রে কি হয়, আপনার রিসার্চকৃত প্রোডাক্টটা অন্য কেউ দেখতেছে সাথে সাথে, ঠিক আছে। এটা শেয়ার বেসিসে না নেওয়াটা ভালো, যদি কারো ইনভেস্টমেন্ট থাকে আর কি, বা সামর্থ্য থাকে, পার্সোনালি পারচেস করে নেবেন। আর শেয়ারও নেওয়া যায়, ওইটাও মন্দ না। শুরুতে নিতে পারেন আর কি। আর যখন বিজনেসটা গ্রো হয়ে যাবে, তখন নিজে পারচেস করে নেবে। আচ্ছা, এখন ইনভেস্টটা কত লাগে? আচ্ছা, আমি এখানে ইনিশিয়ালি একটা কস্ট বললাম যে 600, ধরেন ফ্লোরিডাতে আপনার এলএলসি, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন আরো 100, কত হলো? 700। আর টুলসে ধরেন যদি শেয়ার বেসিসে নেন তাহলে $50 মতো লাগবে, আর যদি নিজে পারচেস করেন $100 মতো। আচ্ছা, আমরা $50 ধরি, তাহলে ভাই টোটাল টুলস এর হইলো। খরচটা কি মান্থলি নাকি এটা এককালীন?
না না ভাই, টুলস গুলো মান্থলি নিতে হয়, আর বাৎসরিকও আপনি প্ল্যান নিতে পারবেন। যদি বাৎসরিক প্ল্যান নেন ওই ক্ষেত্রে আপনার আরো 20% থেকে তাহলে 25% মান্থলি তো পর্যন্ত। অ্যামাউন্টটা বেশি হয়ে যায় না, $100 মান্থলি যদি যায়? এটা যদি আপনি নিজে পারচেস করেন, বুঝতে পারছেন, যদি আপনি একা ব্যবহার করেন, আর যদি আপনি কোনো সার্ভিস প্রোভাইডার থেকে শেয়ার বেসিসে নেন, ওই ক্ষেত্রে আপনার এত টাকা লাগবে না। ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার প্রায় 70 বা 50% লো হয়ে যাবে কস্টিংটা। বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। সার্ভিস সেন্টার থেকে মানে কি ওটা কি শেয়ার বেসিস যেটা ওটা আর কি নাকি? জি 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 জি, বিভিন্ন সার্ভিস প্রোভাইডারও আছে শেয়ার বেসিস, আমি নিজেও দিয়ে থাকি, ঠিক আছে। ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয়। আচ্ছা, আচ্ছা। এখন আসি ইনভেস্টে কি কত লাগে। আচ্ছা, আপনার ইনভেস্টটা আমি আপনাদের যদি একটা প্রোডাক্ট দেখাই। উম, আহ, আচ্ছা, এখন না যাই, পরে আবার অন্যদিকে চলে যাই। ইনভেস্টটা কি রকম লাগে এক্ষেত্রে একটু বিস্তারিতই বলি। ইনভেস্টটা আপনার হোলসেল বিজনেসে আপনার প্রফিট মার্জিনটা অ্যাভারেজে 15 থেকে 20% থাকে ম্যাক্সিমাম। প্রায় 80% প্রোডাক্টে 15 থেকে 20% প্রফিট থাকে। হ্যাঁ, আরো বেশিও প্রফিট থাকে, 40% 50%ও থাকে, থাকে না তা না। তবে অ্যাভারেজটা বলতেছি আমি, মানে ম্যাক্সিমামটা, অ্যাভারেজের থেকেও বেশি ম্যাক্সিমাম। প্রায় 80% প্রোডাক্টে আপনার 15 থেকে 20% প্রফিট থাকে। প্রফিট নাও থাকে, মানে থাকে না, লস হয়। আবার 25, 40, 50% এইরকম প্রফিটেবল প্রোডাক্টও থাকে, ঠিক আছে। আর ইনভেস্টটা কিরকম লাগে, ইনভেস্টটা লাগে আমি যা দেখলাম, বা আমার পুরাতন যে স্টুডেন্ট আছে বা সেল করতেছে, তাদের মধ্যেও আপনার সবাই যেটা বলে, বা আমার নিজেরও যে এক্সপিরিয়েন্সটা, আমি নিজেও সেল করতেছি, আমার নিজেরও পারচেসিং এ দেখতেছি, বেশিরভাগ ব্র্যান্ড আপনার রিকোয়ারমেন্ট করে থাকে বাল্কে নেয়ার জন্য। আপনি যদি বাল্কে নেন, ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট কস্টিংটা প্রায় 25% কম হয়ে যায়, ঠিক আছে। আর বাল্কে নিতে গেলে অবশ্যই ইনভেস্টমেন্টটা একটু বেশি লাগে। এখন ইনভেস্টটা হোলসেলে ইনিশিয়ালি ইনিশিয়ালি স্টার্ট আপের জন্য কেউ যদি মনে করে যে আমি টেস্টিং করব, ওই ক্ষেত্রে এলএলসির খরচ বাদ দিয়ে $1,000 বা $1,500 সে স্টার্ট করতে পারে, মানে অ্যাকাউন্টটা রান করতে পারে। কিন্তু প্রফিট দেখতে গেলে বা প্রফিট জেনারেট করতে গেলে অন্তত পক্ষে $2,000 লাগবে, মানে $2,000। কারণ যদি আপনি যদি আপনার প্রোডাক্ট রিসার্চ ভালো হয়, ওই ক্ষেত্রে আপনি $1,500 দিয়ে প্রফিট আর্ন করতে পারবেন। তবে অবশ্যই আপনার প্রফিটটা পার প্রোডাক্টে আপনার 20% প্লাস হতে হবে, কেননা আপনার মাসিক খরচ কিন্তু আছে। অ্যামাজন প্রত্যেক মাসে আপনার $40 কাটবে। টুলসে যদি আপনার আরো $50 যায়, আপনার $100 মান্থলি যে কস্টটা, ওইটা আপনাকে মাইনাস করতে হবে। এখন যদি আপনি ধরেন $1,500 ইনভেস্ট করবেন, ওই ক্ষেত্রে আপনার অন্ততপক্ষে $100 প্লাস যদি প্রফিট হয়, ওই ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে আপনার প্রফিট হয়েছে। এখন যদি আপনি $1,500 ইনভেস্ট করে যদি $100 প্রফিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার লস হবে। আর যদি $1,500 আপনি 20% প্রফিটও ধরেন, আপনার $300 প্রফিট হয়, আপনার $100 বাদ গেলে $200 থাকে। ভাই, অ্যামাজনে আইসা যদি $200 প্রফিট করেন, তাহলে তো হবে না, মন মানসিকতা ভেঙে যাবে। আপনাকে অবশ্যই মান্থলি $500 প্লাস আর্নিং করতে হবে। আর ওই ক্ষেত্রে আপনার ইনিশিয়ালি যে ইনভেস্টটা যদি 2000 প্লাস হয়, খুবই ভালো। তবে হ্যাঁ, আপনি ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ ইনভেস্ট করতে পারেন। যেমন প্রথম ইনভেন্টরি আপনি $1,000 বা $500 এইভাবে 1 মাস বা 2 মাসের মধ্যে বাড়াতে পারেন, ঠিক আছে। আর ইনভেস্টটা যদি 2000 প্লাস হয়, সেটা খুবই ভালো। কেন প্রয়োজন আমি দেখাইতেছি একটুখানি, একটু সময় দেবেন, আমি দেখাইতেছি। হুম। আমার কথা কি শুনতেছেন আপনারা? জি, শোনা যাচ্ছে। জি ভাই। জি ভাই, শুন। একটুখানি আমার পিসিটা লোডিং নিতেছে, একটুখানি।
হয়ে গেল। আচ্ছা ভাই, ওই সরি ভাই, আমি ওটা সামনে নিয়ে রাখি নাই, হয়তো নিচে পড়ে গেছে, এখন আসতেছে না। আচ্ছা, আমি গ্রুপে শেয়ার করে দেবো, ক্লাস শেষে আমি গ্রুপে শেয়ার করে দেবো কেন ইনভেস্টটা বেশি প্রয়োজন। একটু সময় দেন, আমি দেখতেছি আর একটু। কোথায় গেল? ভাই আপনার একটা ফরম্যাট ছিল, আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করছি, ওটা দেখতে পারেন একটু যদি। আপনার ফরম্যাট ছিল আর কি। হ্যাঁ, এটা এটা আছে। তারপর এটা তো মনে হয় আপনি ওই পূর্বের ক্লাস থেকে নিছেন, তাই না? আর আরেকটা আছে, আমি নতুনটা দেখাইতে চাইতেছিলাম, কোথায় সেভ করলাম মনেই আসতেছে না। হুম। ভাই একটু সময় দেবে না, একটুখানি আমি খুঁজতেছি ওইটা। সরি, হ্যাঁ, বিলম্ব হইতেছে, কারণ আমি ওইটা দেখানো ভাবছিলাম পরে দেখাবো, কিন্তু আমার মনে হচ্ছে যে এখনই দেখালে ভালো আর কি। আচ্ছা, রেকর্ডিংটা একটু লং হয়ে যাবে, আমি একটু পাস করতেছি রেকর্ডিংটা। হ্যালো, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যালো ভাই, নেটওয়ার্ক ইস্যু করতেছে, সরি ভাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, একটা জি প্রাইস ভাই, শিট দেখতে আসছে ভাই। পাচ্ছি। আচ্ছা, ওই আমার সরি ভাই, একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব করতেছে আমার এখানে। আচ্ছা, এখানে একটা দেখেন, একটা ব্র্যান্ডের ক্যাটালগ, এটা ঠিক আছে। আমরা যদি এখানে প্রথমটা দেখি, এই যে দেখেন একটা প্রোডাক্ট, হ্যাপি সল্ট, এখানে দেখেন কেস কোয়ান্টিটি 12, ঠিক আছে, মানে একটা কেসে 12 পিস। যদি কেউ 1 থেকে 50 কেস নেয় আর কি, ওই ক্ষেত্রে তার প্রাইস হচ্ছে আপনার $59। মানে আপনার একটা প্রোডাক্টের প্রাইস কত পড়তেছে, প্রায় $5 করে। যদি কেউ 1 থেকে 50 কেস নেয়, তাহলে একটা প্রোডাক্টের প্রাইস পড়তেছে $59। আর কেউ যদি 51+ কেস নেয়, ওই ক্ষেত্রে একটা কেসের প্রাইস হচ্ছে $47। মানে আপনার প্রোডাক্টের প্রাইস আরও প্রায় 25%, 20% ধরি আমরা, 20% মাইনাস হয়ে যাইতেছে। বুঝতে পারছেন? মানে আপনার 51+ কেস নিলে $47 লাগতেছে। এখন এই যে দেখেন এইখানে, সে বাল্কে নিতেছে, যে বাল্কে নিতেছে তাকে ব্র্যান্ড 20% ডিসকাউন্ট দিতেছে। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই যে যারা $500 বা $1000 দিয়ে একটু চিন্তা ভাবনা করে, হ্যাঁ কিছু ব্র্যান্ড আছে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, তো ম্যাক্সিমাম ব্র্যান্ড ভাই
ইনভেস্টমেন্টটা বেশি লাগে, একটু বাল্কে নেওয়া লাগে। বাল্কে বলতে আপনার ইনভেস্টমেন্টটা যদি 2000+ হয়, ওই ক্ষেত্রে ভালো ভালো ব্র্যান্ডের পাওয়া যায়। তবে হ্যাঁ, অনেক ব্র্যান্ড আছে যারও লো আপনার এমওকিউ তো দিয়ে দেয়। ঠিক আছে, এখানে জাস্ট একটু স্যাম্পল দেখেন, আমরা বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো শিখবো বিস্তারিত সবগুলো। ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান সবকিছু শিখবো আমরা, জাস্ট একটু দেখানোর জন্য বললাম যে ইনিশিয়ালি ইনভেস্টমেন্টটা কিরকম লাগে। হোলসেলে $2000 নিচে ভালো করা যায় না। ঠিক আছে। আচ্ছা, আহ, এখন ইনভেস্টমেন্ট গেল, প্রোডাক্ট রিসার্চ। হোলসেল বিজনেস করতে গেলে প্রোডাক্ট রিসার্চটাও খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনি যদি ভালো একটা প্রোডাক্ট না পান, ঠিক আছে, বা ভালো ব্র্যান্ডের অ্যাপ্রুভাল না পান, ওই ক্ষেত্রে আপনি বিজনেসে টিকে থাকতে পারবেন না। আহ, ওই ক্ষেত্রে আপনি ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আপনার প্রোডাক্ট রিসার্চটা অবশ্যই ভালো করে শিখতে হবে। আর প্রোডাক্ট রিসার্চ খুবই ইম্পর্টেন্ট, খুবই না খুবই ইম্পর্টেন্ট, আপনার মাস্ট বি ভালো করতে হবে। আপনি যদি প্রোডাক্ট রিসার্চ নিজে করতে না পারেন, আপনি বিজনেস করতে পারবেন না, টিকে থাকতে পারবেন না। আপনি আজকে একটা ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাইলেন, কালকে আপনাকে আরো 10টার জন্য অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি যে প্রোডাক্টটা আজকে নিলেন, ওইটা যে লাইফ টাইম ভালো চলবে বা সবসময় আপনাকে প্রফিট জেনারেট করে দেবে তা না। আপনাকে প্রত্যেক দিন কম করে হলো আহ, নতুন অবস্থায় তো 80+ বা 50+ আপনার ব্র্যান্ডকে মেল বা ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করতে হবে। যখন আপনার কাছে 2টা 4টা বা 5টা অ্যাপ্রুভাল হয়ে গেছে, তখন আপনি ধীরে ধীরে এটা কমিয়ে দিতে পারবেন, মানে কম ব্র্যান্ডকে কন্ট্যাক্ট করলেও চলবে, ওইটা আপনি শিখে যাবেন পরবর্তীতে। মানে নতুন অবস্থায় একটু বেশি আপনার প্রোডাক্ট রিসার্চের জন্য সময় দিতে হবে, যেন ভালো প্রোডাক্ট পান। আচ্ছা, প্রোডাক্ট রিসার্চটা আপনাকে ভালো করে শিখতে হবে ভাই। আর প্রোডাক্ট রিসার্চটাও আমরা শিখবো। ঠিক আছে, আর প্রোডাক্ট সোর্সিং এটাও শিখতে হবে, কারণ প্রোডাক্ট রিসার্চ করলেন, আপনি ভালো কিছু প্রোডাক্ট পাইলেন, ঠিক আছে। এখন ওই প্রোডাক্টটা কোথা থেকে সোর্স করবেন, বা ওই প্রোডাক্টে আপনার প্রফিট আছে কি না, বা প্রোডাক্টটা চলবে কি না, কিংবা আপনার ওই প্রোডাক্টটা ভালো কি না, এগুলো আমরা শিখবো প্রোডাক্ট সোর্সিং এর মাধ্যমে। কারণ প্রোডাক্টটা রিসার্চ করব আগে, অ্যানালাইসিস করব সোর্সিং এর সময়। সোর্সিংটা কোথা থেকে হবে? ব্র্যান্ড থেকে আর ডিস্ট্রিবিউটর থেকে। এইখানে প্রোডাক্ট রিসার্চ এবং প্রোডাক্ট সোর্সিং মানে চায়না থেকে না, আমরা হোলসেল করতেছি। আমাদের প্রোডাক্ট সোর্সিং এবং প্রোডাক্ট রিসার্চ সব কিছুই হবে ইউএসএ থেকে। ঠিক আছে, আমাদের হোলসেল বিজনেস করতে গেলে অবশ্যই প্রোডাক্ট রিসার্চ ভালো করে শিখতে হবে, প্রোডাক্ট সোর্সিংটাও ভালো করে করতে হবে। করতে হবে বলতে, প্রোডাক্ট সোর্সিং করার আগে বেশ কিছু বিষয় থাকে, যে আমার প্রোডাক্টটা ভালো কিনা, তা চলবে কিনা, বা তার কোনো আইপি কমপ্লেন আছে কিনা, প্রোডাক্টটা কমপ্লায়েন্স, প্রোডাক্টের কমপ্লায়েন্স ডকুমেন্ট ঠিক আছে কিনা, সমস্ত কিছু আমাদের শিখতে হবে। আচ্ছা, তারপর প্রোডাক্টস আমরা রিসার্চ করলাম, প্রোডাক্ট সোর্সিং করলাম, তারপর শিখতে হবে প্রোডাক্ট লিস্টিং বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। প্রোডাক্ট সোর্সিং এর পর আমরা প্রোডাক্টটা কিভাবে সরি প্রোডাক্টটা কিভাবে আমরা অর্ডার প্লেস করব, তারপর কিভাবে পেমেন্ট করব, কিভাবে আমার অ্যাকাউন্টে লিস্টিং করব, কিভাবে এই লিস্টিংটা সবসময় চেক আপ করব, সেল কেমন হইতেছে, কাস্টমার কিরকম ভিজিট করতেছে, ঠিক আছে। বা প্রোডাক্ট সোর্স করার পর সরি প্রোডাক্ট সোর্স করার পর কিভাবে তার শিপমেন্ট প্ল্যানটা ক্রিয়েট করব, মানে ফার্স্ট লিস্টিং বা শিপমেন্ট প্ল্যান সব কিছুই আমরা শিখব। ঠিক আছে, এই তো গেল প্রোডাক্ট লিস্টিং। তারপর আপনাদের যখন লিস্টিং করে ফেললেন, প্রোডাক্টটা সেল হইতেছে মাশাল্লাহ ভালো, তারপর আমাদের কি করতে হবে? আবার রিইনভেস্ট করতে হবে। এখন কেউ যদি মনে করে যে আমি $2000 ইনভেস্ট করছি, আমার $300 বা $500 প্রফিট হয়ে গেল, ওইটা আমি খরচ করতে থাকি, না ভাই। আপনি যদি এটা খরচ করতে থাকেন, আপনার বিজনেস গ্রো হবে না। আপনার বিজনেস গ্রো হবে না, আপনাকে অবশ্যই রিইনভেস্ট করতে হবে। আপনার রিইনভেস্টের বিকল্প নাই। তবে হ্যাঁ, কারো যদি জরুরি প্রয়োজন থাকে, ওই ক্ষেত্রে খরচ করতে পারেন। তবে সবসময় যে তা না, আপনি যদি রেগুলার আপনার প্রফিটটা আপনি খরচ করে ফেলেন, ইনভেস্ট রিইনভেস্ট না করেন, আপনার বিজনেসটা গ্রো হবে না। বুঝতে পারছেন? আহ, এইটাই ছিল মানে একটু, আমার মনে হয় যে একটু ডিপলি বলে ফেলছি বা বিস্তারিত। আমরা এলএলসি হোলসেল বিজনেসের A to Z শিখবো ইনশাল্লাহ। তাও সবকিছু প্র্যাকটিক্যালি শিখবো, অথেন্টিক ভাবে শিখবো।
আপনারা ধৈর্য সহকারে সবগুলো ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন, কারণ আপনি লাইভ ক্লাসটা যদি করেন আপনার একটু অ্যাটেনশন থাকবে। আর কেউ যদি মনে করেন যে ভাই ভিডিও দিয়ে দিয়েন পরে দেখে নিব হ্যান ত্যান, ভাই ওইগুলোতে মনোযোগ আকর্ষণ থাকে না। এই যে দেখেন যারা ক্লাসে আসছেন, এনরোল করছে কিন্তু অনেকে অনেকে ক্লাসে নেই, ঠিক আছে? আহ, যারা এনরোল করছেন তাদের দৃষ্টি আকর্ষণ একটু বেশি, অনেকে একটু ভালো বুঝতেও পারছেন বা মাথায়ও গেঁথে গেছে। আর যারা ভিডিও দেখবে তাদের এত সময় হবে না এত লং টাইম একটা ক্লাস দেখা, এই টেনে টেনে দেখবে। সেজন্য আপনাদের বলে যে একটু ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন সব সময়, ভালো হবে। আচ্ছা, আপনাদের কি কোনো কোশ্চেন আছে যে এলএলসি ফরমেশন নিয়ে, সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট বা ইনভেস্ট করতে কত লাগে বা কিভাবে বিজনেসটা করব, এগুলো নিয়ে কোনো কিছু? ভাই আমার সেলার ভাই সেন্টার ভেরিফিকেশন নিয়ে কোশ্চেন আসছে। কি কোশ্চেন ভাই একটু বলেন। ভাই আমি সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু অনেকেরই দেখলাম যে আপনার ওই যে কুরিয়ার আসে মানে তাদের অ্যাড্রেসে, কিন্তু আমি যে অ্যাড্রেস দিয়েছি আমার অ্যাড্রেসে কোনো মানে কোনো কুরিয়ারে কোনো কিছু আসেনি। আচ্ছা, আপনি কিন্তু মনে আমার হয় যে আইডি আপনি টাইডি কবে দেখছেন যে কুরিয়ার আসে? আজকে আজকে না না দেখছেন যে ভাই বিশাল? জি জি না না ওই ভাই এফবি এর গ্রুপ গুলাতে আর কি দেখলাম যে অনেকের পোস্ট যে আচ্ছা 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 এরকম আচ্ছা যে আচ্ছা আচ্ছা, যারটা দেখছেন উনি প্রাইভেট লেভেল করে, আমি চিনি ওনাকে, উনি প্রাইভেট লেভেল করে, ওনার অ্যাকাউন্টটা সেকশন আন্ডার ভেরিফিকেশনে আছে, যার কারণে অ্যামাজন তার অ্যাকাউন্টটা ভেরিফাই করতেছে যে তার বিজনেস অ্যাড্রেসটা অথেন্টিক কিনা। যার জন্য অ্যামাজন মেল পাঠাইছে, কারণ যদি ইউএসএ তো হয়তো তারা অনলাইনের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারতো, উইদাউট ইউএসএ তে করতেছে, সেজন্য তারা পোস্ট করে আপনার একটা ভেরিফিকেশন লেটার পাঠাইছে। যাই হোক, ওইটা যারা প্রাইভেট লেভেল করে তাদের জন্য হয়। আমরা যেহেতু হোলসেল করব, আমাদের এরকম কোনো কিছু আসবে না, ঠিক আছে? আমাদের সবকিছু আমেরিকাতে হবে, আমরা বাংলাদেশে বসে আমেরিকাতে সেল করব। ওই ক্ষেত্রে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন বা এটা সেটার প্যারা নেওয়ার কোনো কিছু নাই। বুঝতে পারছেন ভাই? জি হ্যালো। ভাই বুঝতে পারছি। আর বোধহয় ভাই ইউএসএ তে অ্যাকাউন্ট খুললে বোধহয় আহ ইয়াতে কানাডাতে আর মেক্সিকোতে বোধহয় অটো অটো অ্যাকাউন্ট হয়ে যায়, তাই না? জি জি জি। আচ্ছা, আমার মাউসটা কাজ করতেছে না কেন বুঝতেছি আচ্ছা না। ভাই বুঝতে পারছি। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। জি জি বলেন। আহ, ভাই অনেক কিছু তো করা লাগতেছে দেখলাম, যেমন এলএলসি করা, অ্যামাজনের অ্যাকাউন্ট খোলা, প্রোডাক্ট রিসার্চ করা বা হচ্ছে কি টুলস কিনা। হ্যাঁ, তো এটা একটা ধাপ কি বলা যায় ভাই, যে প্রথম কোনটা আমি করব, তারপরে আমি কোনটা করব, তারপরে কোনটা, মানে আচ্ছা স্টেপ বাই স্টেপ। আচ্ছা আচ্ছা, এখানে আমি বলে দিছি। শুরুতে বিজনেস করার আগে বিজনেসটা আপনাকে শিখতে হবে প্রপারলি, ঠিক আছে? বিজনেসটা আপনাকে শিখতে হবে অবশ্যই। যেহেতু আপনারা আমার কোর্সে এনরোল করছেন, ইনশাল্লাহ আপনাদের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আমি গাইডলাইন করব পার্সোনালি। আর স্টেপ বাই স্টেপ আমি বলতেছি কি কি করা লাগবে। প্রথমে আপনার এলএলসি ফরমেশন করতে হবে। তার মধ্যে যা যা অন্তর্ভুক্ত তা তো বললাম, আবারও বলতেছি, এলএলসি ফরমেশন করবেন। আপনার ইআইএন, রিসেল সার্টিফিকেট লাগবে, বিজনেস ইমেল, আপনার ই কমার্স ওয়েবসাইট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ওইটা আপনার অবশ্যই ইউএস এর হতে হবে, ঠিক আছে? তারপর আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টটা পরবর্তীতে হবে। আপনার এলএলসি ফরমেশনের পর সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট, এই গেল আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল, এলএলসি হলো, অ্যামাজন অ্যাকাউন্ট হলো। তারপর আপনাকে ইনভেস্টটা রাখতে হবে প্রোডাক্ট রিসার্চের আগে বা প্রোডাক্ট রিসার্চ করার সময় আপনার অবশ্যই একটা ইনিশিয়ালি ইনভেস্ট লাগবে। আমি সাজেস্ট করি সবাইকে মিনিমাম $2000, যদি কেউ প্রফিট আর্ন করতে চায়। হ্যাঁ, কারো কাছে যদি শুরুতে না থাকে ওই ক্ষেত্রে ইনিশিয়ালি $1000 দিয়ে স্টার্ট করে উইদিন 1-2 মান্থের মধ্যে সে ইনক্রিজ করতে পারে। আচ্ছা, এটা ইনভেস্টমেন্টটা রেডি থাকতে হবে, কারণ আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করবেন হয়তো ভালো প্রোডাক্ট পেয়ে গেলেন, অর্ডার দিয়ে দিতে হবে। আপনার এলএলসি ফরমেশন, সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট, আপনার ইনভেস্টমেন্ট, তারপর আপনার প্রোডাক্ট রিসার্চ, ঠিক আছে, প্রোডাক্ট সোর্সিং, মানে আপনার অ্যাকাউন্ট রেডি হলো, আপনি প্রোডাক্ট অর্ডার করছেন, রিসার্চ করে সোর্সিং করে আপনি ডিস্ট্রিবিউটর বা ব্র্যান্ড থেকে অর্ডার করে দিয়েছেন। তারপর হচ্ছে আপনার কাজ অ্যামাজনে লিস্টিং করা। বাস, আপনি লিস্টিং করে দিলেন, আপনার আর কোনো কাজ নাই ওইখানে। কাজ নাই কিরকম, যদি কোনো অর্ডার আসে, আপনি যদি অ্যাপ বিয়ে করেন আর কি, আমরা সাধারণত অ্যাপ বিয়ে করবো হোলসেলে, হোলসেলে অ্যাপ বিএম এ
ভালো করা যায়, তবে নতুন অবস্থায় না, ওইগুলো আমরা ডিটেলসে শিখবো। আপনি লিস্ট করে দিলেন, দিন হোক, রাত হোক, ঝড় বৃষ্টি, আপনার আর কিছু করতে হবে না। অর্ডার আসলে অ্যামাজন আপনার অর্ডার রিসিভ করবে, প্যাকিং করবে, শিপিং করবে। বুঝতে পারছেন? আপনার কাজ জাস্ট লিস্টিং পর্যন্তই। আপনি এলএলসি ফরমেশন করলেন, অ্যামাজন অ্যাকাউন্ট করলেন, ইনভেস্টমেন্ট করলেন, লিস্টিং করলেন, বাস। তারপর আপনি ঘুমালেন বা বন্ধুদের সাথে আড্ডা দিলেন, ফ্যামিলি নিয়ে ঘুরলেন। আপনার আর কোনো কাজ নাই ওইখানে। তবে হ্যাঁ, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে হয়, ওইগুলো নিয়ে ডিপলি ইনশাল্লাহ শিখবো ইন ফিউচারে। ভাই কি বুঝতে পারছেন না আরেকবার বলবো? জি ভাই, বুঝতে পারছি ভাই, কিন্তু আরেকটা জিনিস মাথায় আসছে। ইনভেস্ট তো ভাই দেখা গেছে কি যে আহ, কয়েক ধাপে করা মানে উচিত আর কি। কারণ সাপোজ হচ্ছে কি আমি একটা ব্র্যান্ডের আমি অ্যাপ্রুভাল পেলাম এবং আমি অর্ডারও করতে পারলাম সাকসেসফুলি। এখন সাপোজ ওইখানে আমি অলরেডি 1500 থেকে 2000 ডলার ইনভেস্ট করে ফেললাম। এখন যদি 15 দিন, 30 দিন বা 20 দিনের মধ্যে যদি আমার প্রোডাক্টটা সেল হয়ে যায়, তাহলে তো আমাকে আবার আরেকটা অর্ডার করতে হবে না? তো তখন তো আমার ওই টাকাটা তো আমি বের করে আনতে পারতেছি না অ্যামাজন থেকে সাথে সাথে ইনস্ট্যান্ট। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, ভাই সেই জন্যই বলি যে অন্তত পক্ষে $2000 প্লাস লাগবে ভাই। আর আপনার অ্যামাজন আপনাকে পে করবে নতুন অবস্থায়, আহ, আপনার যে অ্যাভেলেবল মানিটা থাকে, ঠিক আছে, ওইটা 2 সপ্তাহ পর নতুন অবস্থায়, 2 সপ্তাহ পর থেকে অটোমেটিক। আর আপনার যদি অ্যাভেলেবল হয়, আপনি ম্যানুয়াল ভাবে এভরিডে আপনি উইথড্র দিতে পারবেন, তবে 2 সপ্তাহ পর থেকে আপনার প্রত্যেক দিন উইথড্র দেওয়া যায় যদি আপনার ফান্ডটা অ্যাভেলেবল হয়। বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস, আমার তো স্টোর থাকবে একটা, তাই না? এখন উম, ধরেন ভাই আমি একটা ক্যাটাগরির প্রোডাক্টের আমি অ্যাপ্রুভাল পেলাম একটা ব্র্যান্ডের থেকে এবং তার থেকে আমি অর্ডার করলাম। হুম, এখন হুম। পরবর্তীতে যদি এখন আমি অন্য ক্যাটাগরির আরেকটা কোম্পানির যদি ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাই এবং সেটাও যদি আমার স্টোরে অ্যাড করি, সেক্ষেত্রে কি অ্যাকাউন্টের কোনো সাসপেনশন হওয়ার রিজন আছে কিনা? কারণ আমার স্টোর একটা, কিন্তু ক্যাটাগরি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করতেছি। না, 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 কোনো ইস্যু নাই। আপনি আনলিমিটেড, যেহেতু হোলসেল করবেন, আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট, আনলিমিটেড আপনি সেল করতে পারবেন, কোনো ইস্যু নেই। বুঝতে পারছেন ভাইয়া? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, বুঝতে পারছি, হ্যাঁ। আনলিমিটেড, ওই ক্ষেত্রে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আর কোনো কারো কোশ্চেন আছে ভাই? হ্যালো, হ্যালো, ভাই না ভাই, শুনতেছেন আমার আপনি? কোনো শুনতে কোয়েশ্চেন পাচ্ছি। নাই। হ্যাঁ, হ্যাঁ, আর কোনো আচ্ছা, কোশ্চেন নেই। এখানে আরেকটা বিষয় বলে নিয়ে আমি, যেটা সব খুবই ইম্পর্টেন্ট, আর আমি মনে করি যে আমার স্টুডেন্ট এই বিষয়টা কখনোই ইগনোর করবে না, কখনোই না। কারণ আপনি যদি বিজনেসে লং টাইম করতে চান, বা আপনার যদি লস খেতে না চান আর কি, বা অ্যামাজনে টিকে থাকতে চান, যে যেভাবে দেখেন বা বলেন, অ্যামাজনের বিজনেস পলিসির বাইরে আপনারা কিছু করবেন না। বিজনেস পলিসিটা কি বা কেন মানা লাগবে? আপনি যদি অ্যামাজনের বিজনেস পলিসি ফলো না করেন, অ্যামাজন আপনার অ্যাকাউন্ট সেকশন 3 দিয়ে উড়িয়ে দিবে। কেন সেকশন 3 দেয়, বা কি কি কারণে সেকশন 3 হয়, বা আইপি অ্যালার্ট, আইপি কমপ্লেন হয়, ওইগুলো আমরা ডিপলি শিখবো পরবর্তী ক্লাসগুলোতে। আমি একটু সংক্ষিপ্ত আকারে একটুখানি বলে দেই বিজনেস পলিসিটা অ্যামাজনের। আপনারা কখনো কখনো ব্র্যান্ডের লিস্টের আন্ডারে কপি প্রোডাক্ট সেল করবেন না, ঠিক আছে? ধরেন আপনি ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট পাইলেন, অন্য একটা ডিস্ট্রিবিউটরের কাছে দেখলেন খুবই লো প্রাইসে দিতেছে, এখন ওই ডিস্ট্রিবিউটর ভালো কপি প্রোডাক্ট দিতেছে না অথেন্টিক প্রোডাক্ট দিতেছে আপনি জানেন না, ওইগুলো ট্রাই করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি আনঅথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে, মানে ব্র্যান্ড অনুমতি দেয় নাই, এরকম ডিস্ট্রিবিউটর থেকে কখনো সেল করবেন না, ঠিক আছে? আর তৃতীয় হচ্ছে, আপনার ব্র্যান্ডের পারমিশন ছাড়া বা ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটরের পারমিশন ছাড়া প্রোডাক্ট লিস্ট বা সেল করবেন না। আর চতুর্থ হচ্ছে, আপনি, ঠিক আছে, কখনো রিটেলার গুলো থেকে পারচেস করবেন না। রিটেলার কোনগুলো? যেমন ফেরি, ওয়ালমার্ট, টার্গেট, এইগুলো থেকে। ওই অনেকে উৎসাহ দেয় যে ভাই আমার কাছে ভালো প্রোডাক্ট আছে, এত টাকা দিয়ে ভালো প্রফিট করতে পারবেন, ওইগুলো থেকে দূরে থাকবেন।
আর রিটেলার থেকে কখনো পারচেস করবেন না, কারণ রিটেলারের ইনভয়েস কখনো অ্যামাজন অ্যাকসেপ্ট করে না। যখন কোনো সময় মানে কোনো এক সময় যদি অ্যামাজন আপনাকে সেকশন 3 দেয় বা আপনার প্রোডাক্টের অথেন্টিসিটি যাচাই করতে চায়, তখন আপনাকে অবশ্যই দুইটা জিনিস দিতে হবে: আপনার ব্যাংক স্টেটমেন্ট ও আপনার ইনভয়েস। যদি আপনি রিটেলারের ইনভয়েস দেন, আপনার অ্যাকাউন্ট ছুঁড়ে ফেলে দিবে ওই দিনই। কখনোই রিটেলার থেকে পারচেস করবেন না। আর পঞ্চম নাম্বার হচ্ছে, আপনি সবসময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পারচেস করবেন, কখনো অন্যের অ্যাকাউন্ট থেকে। ওই ভাই ব্রাদার বা বন্ধু যে আমার টাকা দরকার, আমারটা থেকে অর্ডার করে দে, তুই আমার দিয়ে দিস নগদ, ওইটা করবেন না। আমি দেখছি দুজনের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে এইভাবে। এটাও করবেন না। মানে কখনো কপি প্রোডাক্ট সেল করা যাবে না, অথরাইজড ডিস্ট্রিবিউটর বা ব্র্যান্ড ছাড়া সেল করা যাবে না, বা তাদের পারমিশন ছাড়াও সেল করা যাবে না। তবে হ্যাঁ, কিছু কিছু ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটর আছে, তারা কিছু বলে না, ওইগুলো সেল করা যায়। তবে অথেন্টিক হতে হবে ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটরগুলো, ওইগুলো আমরা শিখবো পরে। আর আপনার রিটেলার থেকে কখনো পারচেস করবেন না। আর কখন পারচেস করা যাবে? যখন আপনার অ্যাকাউন্ট পুরনো হয়ে যাবে, তখন আপনি নিজে নিজে বুঝে যাবেন। নতুন অবস্থায় আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব সবাইকে, 1 বছরের মধ্যে, প্রথম 1 বছরের মধ্যে কেউ রিটেলারের দিকে যাবেন না, ঠিক আছে? আর অন্য কারো অ্যাকাউন্ট থেকে কখনোই না, এমনকি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও ট্রাই করবেন না। এই হোলসেল বিজনেসে, প্রাইভেট বিজনেস হলে আলাদা, প্রাইভেট লেভেল হলে, হোলসেলে এই 5টা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা ফটো নিয়ে নিতে পারেন। আমি ভিডিও অবশ্যই দিয়ে দিব। তবে এটা আমি মনে করি যদি নিজের মোবাইলে সবসময় রাখেন ভালো হবে, কারণ এই 5টা আপনাকে অবশ্যই 100% মেনটেন করতে হবে। আর এই 5টা থেকে যদি আপনি কোনো একটা ভুল করেন, আপনার অ্যাকাউন্ট রিকভার হওয়ার চান্স থাকবে না, ঠিক আছে? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি জি, দেখতে পাচ্ছি। জি ভাই, জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, কারো কি? জি জি, বলেন। যদি কোনো ব্র্যান্ড বলে যে আমার প্রোডাক্ট অ্যামাজনে অ্যাপ্রুভ করে, আমার হচ্ছে যে যে প্রোডাক্ট অ্যামাজনে অ্যাপ্রুভ করে, তখন যদি অ্যামাজনে তার থেকে প্রোডাক্ট নিয়ে অ্যামাজনে পাঠালাম, এবং তো তার যে ডকুমেন্ট সাবমিট করলাম, যদি অ্যামাজন তখন অ্যাপ্রুভ করে, কিন্তু পরবর্তীতে যদি অ্যামাজন বা হচ্ছে বা তখন যদি বা অ্যামাজন তখন বা পরবর্তী সময় যদি অ্যামাজন সেটা অ্যাপ্রুভ না করে, তখন সেটা কি করা যায়? বা আমরা ওই সময় বা আগে থেকে কিভাবে শিখবো যে এটাই মানে মানে অথেন্টিক ব্র্যান্ড, এটা আর কি। আচ্ছা, এখানে একটা বিষয় বলি। হ্যাঁ, ব্র্যান্ড আপনাকে বললো যে অ্যামাজন আমাদের ইনভয়েস অ্যাকসেপ্ট করে। আচ্ছা, আপনি অর্ডার প্লেস করার আগে সবসময় আপনার সেলার সেন্ট্রালে প্রোডাক্টটা লিস্ট করবেন। আর আর একটা বিষয় বলে রাখি, অর্ডার করার আগে ব্র্যান্ডের থেকে, তাদের থেকে একটা প্রি ফরমেশন ইনভয়েস বা প্রি শিপিং ইনভয়েস, এক এক ব্র্যান্ড এক একটা দেয় আর কি, একই কথা। মানে আপনার অর্ডার প্লেসের আগে আহ, যারা ওইটারে কোটেশন বলে, ঠিক আছে? যারা বিজনেস করেন আগে তারা হয়তো বলবেন, মানে কোটেশন মানে অর্ডার করার আগে তার প্রাইস, তার বিবরণ সমস্ত কিছু একটা ডকুমেন্টে থাকে, ইনভয়েসের মতো হবো, জাস্ট পেড না। এরকম একটা প্রি শিপিং ইনভয়েস বা প্রি ফরমেশন ইনভয়েস নিয়ে প্রোডাক্টটা আনগেট করবেন। যদি আপনি দেখেন যে আপনার ওই ইনভয়েসটা অ্যাকসেপ্ট করছে অ্যামাজন, অনায়াসে চোখ বন্ধ করে নিতে পারেন, তাহলে বুঝে নেবেন যে অ্যামাজন সাপোর্টেড ব্র্যান্ড, ঠিক আছে? আর অর্ডার করার আগে কখনোই লিস্ট না করে অর্ডার প্লেস করবেন না। অর্ডার প্লেস করার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টে লিস্ট করে নেবেন। এমন অনেকের হয়েছে, অর্ডার করে ফেলছে, তারপর আর লিস্ট করতেছে পারতেছে না, কারণ আপনার ওই অ্যামাজন তাদের ইনভয়েস অ্যাকসেপ্ট করতেছে না, বা বলতেছে 100 ইউনিটের ইনভয়েস দাও বা মাল্টি পল প্রোডাক্টের ইনভয়েস দাও। সেজন্য অর্ডার প্লেস করার আগে সবসময় লিস্টিং করে চেক করে নেবেন যে অ্যাকসেপ্টেবল কি না আপনার ইনভয়েসটা। অ্যামাজন যদি ইনভয়েস অ্যাকসেপ্ট করে নেয়, ওই ক্ষেত্রে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই যে ডিস্ট্রিবিউটর বা ব্র্যান্ডটা অথরাইজ না। তারপরও আরও কিছু টেকনিক থাকে, যেমন বিভিন্ন ওয়েবসাইট আছে বা গুগল আছে বা তাদের ব্র্যান্ডের নিজস্ব ওয়েবসাইটও আছে, ওইগুলো দেখলে বোঝা যায়। আর কিভাবে একটা ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর অথরাইজড কিনা বা অথেন্টিক কিনা বা তাদের ইনভয়েস আমাজন অ্যাকসেপ্ট করবে কিনা, এগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিটেলসে শিখবো ইনশাল্লাহ। ভাই, সবাই কি প্রি শিপিং ইনভয়েসটা প্রোভাইড করে? আহ, ওই ক্ষেত্রে লিমিটেড ভাই, বেশিরভাগ ব্র্যান্ড করে না, তবে অ্যামাজন ফ্রেন্ডলি যেগুলো তারা সবাই করে।
আর প্রি শিপিং বা প্রি ফরমেশন ইনভয়েসটা সেজন্য কেউ যদি একটু কথা বলায় পারদর্শী হয় তাকে ইজিলি দিয়ে দেয়। আর যদি আপনার অ্যামাজন ফ্রেন্ডলি ওই রকম ব্র্যান্ড হয় তাহলে আপনি জাস্ট ওদের একটা মেসেজ করলেই হবে, মেসেজ বলতে ইমেল করলেই হবে, তারা আপনাকে দিয়ে দেবে। আচ্ছা ভাই, আমরা ধরেন ব্র্যান্ডের সাথে যদি ডিরেক্ট কথা বলতে চাই, তারা কি যদি জানে যে আমরা বাংলাদেশ থেকে বিজনেস করছি, তাহলে কি তারা ভাই মানে প্রোডাক্ট দেয় না, বা এটা কি নেগেটিভ একটা দিক? ভাই আপনাকে তো ব্র্যান্ড কোনো সময় জিজ্ঞেস করবে না বা আপনাকে দেখবে না আপনি যে বাংলাদেশি কিনা, তারা দেখে আপনি আমেরিকান সেলার, মানে আপনার বিজনেসটা কোথায়, আপনার বিজনেসটা আমেরিকাতে। তারা কখনো জানতে পারবে না যে আপনি আমেরিকা না বাংলাদেশে না কানাডা। ওই ক্ষেত্রে তাদের জানার উপায় নেই। তারা শুধু দুইটা জিনিস দেখে, এক আপনার বিজনেসটা রেজিস্টার্ড কিনা, ঠিক আছে, আর আপনার বিজনেসটা ভ্যালিড কিনা। এই দুইটা জিনিস, ভ্যালিড বলতে আপনার বিজনেসটা অ্যাক্টিভ আছে কিনা, আর আপনি রেজিস্টার্ড বিজনেস ওনার কিনা। ওই ক্ষেত্রে তারা দুইটা জিনিস চেক দেয়। একটা হচ্ছে ইআইএন, ঠিক আছে, এটা দেখে। আর আপনার ওয়েবসাইটটা একটু দেখে। আর আপনার হচ্ছে রিসেল সার্টিফিকেটটা, এই তিনটা জিনিস দেখে, আর কিছু দেখে না। ইআইএন, রিসেল সার্টিফিকেট, আর হচ্ছে ওয়েবসাইট। আর আপনার অ্যামাজন অ্যাকাউন্টও দেখে। অনেক ব্র্যান্ড আছে অ্যামাজন ফ্রেন্ডলি যেগুলো, তারা অ্যামাজন আপনার অ্যাকাউন্টের লিঙ্ক চাইবে বা আপনার স্টোরের লিঙ্ক চাইবে, তখন তা দিতে হয়। এগুলো শিখবো আমরা ইনশাল্লাহ, সবগুলো শিখবো ভাই, ওয়ান বাই ওয়ান সবকিছু শিখবো। আর কোনো প্রশ্ন আছে ভাই? কথা বলেন, ঘুমিয়ে গেছেন না মনে ভাই, হয় অনেকে। না ভাই, আজকে আর প্রশ্ন নাই। আছি ভাই, আছি। আহ, না, রাত্র অনেক হয়েছে তো। আর আসলে আমি থাকি হচ্ছে আপনার সৌদি আরব, আমার এখানে খুব বেশি রাত্র না, 9টা 44 বাজতেছে। বাংলাদেশে যারা আছে তাদের তো অনেক রাত, 12টা 44। কালকে থেকে ইনশাল্লাহ ডিলে হবে না ক্লাস, রেগুলার টাইমই হবে আপনার বাংলাদেশ সময় 11টা 15-তে। আর একটা কথা বলে দিই, আমি সবাইকে বিনীতভাবে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা ক্লাসে জয়েন থাকার চেষ্টা করবেন। কারণ লাইভ ক্লাসে শেখা আর ভিডিও দেখে দেখে শেখা আকাশ পাতাল পার্থক্য ভাই। আপনি লাইভ দেখতেছেন বা অন্য আরেকটা ভাই প্রশ্ন করতেছে, খুব ভালোভাবে আপনি শিখে নিতে পারবেন, আপনার মাথায় ঢুকবে। আর যদি কেউ যদি ভাবে যে না ভাই ভিডিও দেয় বা ভিডিও দেখে নেব, ওইখানে আপনি 30% শিখতে পারবেন আমার মতে। আর যদি ক্লাসে থাকেন, পরবর্তীতে আবার ভিডিওটা 1-2 বার প্লে করেন, আপনার 100% শেখা হবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব ক্লাসে উপস্থিত হওয়ার। এই যে দেখেন, 15 জন এনরোল করছে, এখন কয়জন? মাত্র 8 জন, বাকি 7 জন এনরোল করে না। হয়তো কারো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, বা কেউ ব্যস্ত বা ঘুমিয়ে পড়ছে, সময়ের ম্যাচের কারণে হইতে পারতেছে না। আচ্ছা যাই হোক, চেষ্টা করবেন সবাই যেন ক্লাসে উপস্থিত থাকতে পারেন। আর রেগুলার ক্লাসে থাকবেন, রেগুলার ভিডিও দেখবেন। যদি কোথাও কেউ বুঝতে না পারেন বা আমার কথায় যদি মনে হয় যে এখানে একটু রং ইনফরমেশন আছে বা আমি এই জায়গায় বুঝতে পারিনি, কাইন্ডলি আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? আমি যদি আমার ভুল হয় তথ্যের মধ্যে আমি সংশোধন করে নেব, বা আপনাদের যদি বোঝার কোথাও ঘাটতি থাকে আমি আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। হতে পারে যদি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, কিংবা যদি বলেন যে ভাই একটু জুমে আসেন আমাকে একটু দেখিয়ে দেন, আমি তাও করব, ঠিক আছে? আপনারা আমার থেকে সম্পূর্ণটা নেবেন, ওই ঘাটতি নিয়ে বিজনেস করতে যাবেন না, বা এই জায়গায় বুঝেন না ওইটা ইগনোর করবেন না, বেশি বেশি প্রশ্ন করবেন, বেশি বেশি প্রশ্ন করবেন। ও আরেকটা বিষয় আমি বলিনি, অবশ্যই একটা নোট রাখবেন, যেটা আমার আগে বলা উচিত ছিল। একটা খাতা বানাবেন সবাই, যদিও আমরা সবাই বড়, আমার বড় আছেন বয়সে অনেকে, একটা নোট খাতা বানাবেন অ্যামাজনের নামে। আপনি ওইখানে প্রত্যেকটা ক্লাসের টপিকটা লিখে নেবেন যে আজকে কি ক্লাস হইতেছে, বা কি কি শিখাবে, বা কি কি শিখছি, বা আমার কোন জায়গায় ঘাটতি আছে, কি কি শিখা প্রয়োজন। এইভাবে আপনি আপনার নিজের মতো করে একটা নোট বানাবেন। কোথাও যদি বুঝতে না পারেন আমাকে কাইন্ডলি মেসেজ করবেন, বা আমাকে বলবেন যে ভাই এই জায়গায় বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দেন বা আমাকে এই তথ্যটুকু দেন, আমি দিয়ে দেব। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই, খাতাপত্র আহ, নিয়ে বসছি আসলে আজকে, জি জি জি, খাতা কলম নিয়ে বসছিলাম। খাতা নিয়ে জি ভাই। বসছিলাম ভাই। ভাই আমার ক্লাসটা কিন্তু একটু হার্ড হবে। হার্ড হবে কিরকম? আমি কিন্তু অ্যাসাইনমেন্ট দেব,
এখন না, প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো আসবে আমি আপনাদের 2500 ডিস্ট্রিবিউটরের লিস্ট দেব প্রথম মাসে। আপনাদের যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান একটা ইউএসএ ফোন নাম্বার নিতে হবে, ঠিক আছে? যদি কেউ ইউএসএ ফোন নাম্বার নিতে না পারেন ওয়েবসাইটে চেক করে গুগলের মাধ্যমে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন। আর যদি কেউ অ্যাডভান্স লেভেলে করতে চান আপনাকে অবশ্যই একটা ফোন নাম্বার নিতে হবে, তাছাড়া ভালোভাবে শিখতে পারবেন না। অ্যাসাইনমেন্ট দেবো ভাই, অ্যাসাইনমেন্ট অবশ্যই কমপ্লিট করতে হবে। আপনি যদি অ্যাসাইনমেন্ট কমপ্লিট না করেন আপনার শেখার ঘাটতি থাকবে। আর আমি একটা প্রোডাক্ট রিসার্চেরও লিস্ট দেব, ওইগুলো আপনারা অ্যানালাইসিস করবেন। তবে হ্যাঁ, এগুলো আমি শেয়ার করব যখন কিভাবে একটা ডিস্ট্রিবিউটর ও অথেন্টিক ব্র্যান্ড ভেরিফাই করতে হয় ওই ক্লাসটা শেষ হবে তখন, তার আগে না। আর ওইগুলো আপনার ওকে। 15টা ক্লাসের পরেই দেব। প্রথম 15টা ক্লাসে ভয়ের কিছু নাই, ঠিক আছে? আমরা ডিপলি A to Z 1 by 1 শিখবো। আপনারা বিজনেস শিখতেছেন না, আমি মনে করি যারা আমার কাছ থেকে কোর্স করবে সবাই যেন অন্যকে শিখাতে পারে। আমি ওইভাবে ট্রাই করব যেন সবাই অন্যকেও একটু নলেজ শেয়ার করতে পারেন আপনারা। আচ্ছা ভাই, ক্লাস কি প্রতিদিন হবে? না ভাই, ক্লাস সপ্তাহে 3 দিন মাস্ট হবে আর একদিন অপশনাল। আমি গ্রুপে নোটিশ দিয়ে দেবো। আর ক্লাস সাধারণত আপনার হবে আহ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, ঠিক আছে? আর বাকি হয়তো আরেকদিন সোমবার বা বুধবার হবে। ওকে বৃহস্পতি, ভাই। শুক্র, শনি, এই 3 দিন। আর বাকি আরেকটা হয়তো বা সোমবার বা বুধবার। আমি গ্রুপে দিয়ে দিব। আর লিংক ওইটাই থাকবে, লিংক চেঞ্জ হবে না কখনো, কখনো লিংক চেঞ্জ হবে না। লিংক ওইটাই, আপনারা একটু আপনার গুগল নোটে সেভ করে রাখবেন। বুঝতে পারছেন? লিংক ভাইয়া ওইটাই লিঙ্কটা থাকবে। হচ্ছে আপনি পিন করে দেন ভাইয়া। লিঙ্কটা হচ্ছে আপনি পিন করে দেন, এটাই বেটার হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে ভাই? থাকলে করতে পারেন, আমি রেকর্ডিংটা স্টপ করে দেব। ভাই টোটাল কয়দিন লাগবে শেষ করতে ভাই? আহ, আপনার 2 মাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর অ্যাডভান্স লেভেলের জন্য আরও 1 মাস এক্সট্রা রাখবো আমি, কারণ যারা একটু ডিপলি শিখবেন, মানে নিজেকে এক্সপার্ট লেভেলে হিসেবে পরিচিতি দিতে চান কাউকে, ওই ক্ষেত্রে আরেকটা মাস থাকবে আমার সাথে কাজ করার জন্য প্র্যাকটিক্যালি। বুঝতে পারছেন? 2 মাস, 2 মাসে কোর্স শেষ হবে আর 1 মাস থাকবে প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি বলতে আপনি নিজে একজন সেলার বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। আচ্ছা ভাই, আমেরিকান ফোন নাম্বারটা নিতে, ইউএসএ ফোন নাম্বারটা নিতে কত ডলার পর্যন্ত খরচ হয়? ওইটা আপনার বিভিন্ন সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। ওইটা $16 থেকে $23 পর্যন্ত হয়। ভাই বাইক থেকে যারা নেয় দেখেন যে বাইকের ডলারে তো অনেক বেশি রাখে, 130, 140 এরকম করে রাখে আর কি। আচ্ছা, যেটা ভালো আমি শেয়ার করে দেব। ভাইকে এটা কলের জন্য ভালো, ঠিক আছে? ওইটা নিতে পারেন।